আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার চলে এলাম চলো শিখিতে। সবাইকে আমার তরফ থেকে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আলোচনা করব নতুন এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে অর্থনীতি আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে কিভাবে সাহায্য করে। অর্থাৎ কোনো ব্যবসাকে, যে কোনো ধরনের ব্যবসাকে রান করতে, চালাতে কিভাবে চালাবো বা কিভাবে চালাতে হয়, সেটা বিষয়ে আমাদের অর্থনীতি কিভাবে সাহায্য করে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসুন তাহলে উদাহরণ সহকারে আলোচনা করা যাক। এখানে আরেকটু বলি যে অর্থনীতি শুধুমাত্র যে আমাদের তত্ত্বগত বিষয় নিয়েই ধারণা দেয় বা জ্ঞান অর্জন দেয় বা জ্ঞান অর্জন করি, অর্থনীতি শুধু তত্ত্বগত বিষয় দিয়ে যে শুধু নলেজ দেয় সেটা নয়। এটি আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো ব্যবসা চালাতে গেলে কিভাবে আমাকে ডিসিশন নিতে হবে, কিভাবে বিজনেসটাকে আমি চালাবো, তার কি রোড ম্যাপ, তো সেটা বিষয়ে অর্থনীতি আমাদের সাহায্য করে। এবং অর্থনৈতিক বিশ্লেষণ কিন্তু এই সিদ্ধান্তগুলোকে আরো কার্যকর করতে আমাদের সাহায্য করে। এই বিষয়টাকে আমি 6টা পয়েন্টে আমি 1 by 1 আলোচনা করব উদাহরণ সহকারে। ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট হলো বাজার বিশ্লেষণ ও চাহিদা যোগান, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এবং মার্কেট অ্যানালিসিস, যেটাকে বাজার বিশ্লেষণ। তো এটা কি, এটা সম্বন্ধে একটু বলি। তো একটা নর্মালি যেটা হয় কি, একটা ব্যবসার মূল লক্ষ্য কি, এমন কোনো পণ্য বা সেবা সরবরাহ করা যা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে জিনিসটা বোঝা গেল যে একটা ব্যবসার মূল লক্ষ্য কি, যে কোনো প্রোডাক্ট, সে কোনো প্রোডাক্ট বিক্রি করুক বা সার্ভিস দিক বা পরিষেবা দিক, তাহলে এমনভাবে পণ্য বা সেই পরিষেবাটা সরবরাহ করা যাতে বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চাহিদার সাথে যাতে খাপ খাইয়ে দেয়। অর্থনীতির চাহিদা যোগানের সূত্র এখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। অর্থাৎ সেই প্রোডাক্টটার কতটা চাহিদা আছে, কতটা ডিমান্ড আছে, এবং সেই সার্ভিসটার বা পরিষেবাটার কতটা চাহিদা আছে, কতটা সাপ্লাই আছে। ঠিক আছে? তো এটার একটা উদাহরণ দিই। ধরুন শীতকালে সোয়েটারের চাহিদা বেশি থাকে। ঠিক আছে? অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে একজন ব্যবসায়ী কি বুঝতে পারবে এখানে, ধরুন একটা কোনো কোম্পানি ধরুন, তার ধরুন শীতকালেতে চাহিদাটা বেশি থাকে। সোয়েটার নর্মালি শীতকালেতেই বেশি সেল হয়। তো একজন অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে সেই ব্যবসায়ী, সেই সোয়েটার কোম্পানির যে মালিক, সেই ব্যবসায়ী কি বুঝতে পারবে যে এই সময় সোয়েটারের উৎপাদন ও মজুত বাড়ানো উচিত। যদি যোগান কম থাকে তাহলে দাম বেড়ে যাবে, যা ব্যবসার জন্য লাভজনক হতে পারে। সেক্ষেত্রে কি করবে না, এই সময়ে শীতকালে সে সোয়েটারের প্রোডাকশনটা বাড়াবে। প্রোডাকশন বেড়ে গেলে কি হবে, যোগানটা ঠিক সামঞ্জস্যপূর্ণ থাকবে, ডিমান্ডও থাকবে, এবং মজুতটাও যদি বাড়ায়, মানে প্রোডাকশন এবং মজুত দুটো যদি বাড়ায়, তাহলে কি চাহিদা এবং যোগান দুটো সামঞ্জস্য থাকবে। এবং যোগান যদি সামঞ্জস্যপূর্ণ বা তার থেকে একটু কম থাকে, যোগান যদি কম থাকে, সেক্ষেত্রে কি হবে, তার প্রোডাক্টের দামটা বেড়ে যাবে। দাম যখনই বাড়বে তাহলে কিন্তু কোম্পানির সেল বাড়বে, সেল বাড়লে কোম্পানি লাভবান হবে। এটা হলো 1 নম্বর। এটা আশা করি বুঝেছেন। তো এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মূল্য নির্ধারণ, প্রাইসিং স্ট্র্যাটেজি বা ডিটারমিনেশন অফ প্রাইস। এটা কিরকম না, একটা পণ্যের মূল্য কেমন হওয়া উচিত তার নির্ধারণে অর্থনীতি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কোনো একটা পণ্য, এই যে আগেরই যেমন উদাহরণটা সোয়েটার, তার দামটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কিরকম রেঞ্জের মধ্যে থাকা উচিত, তা কিন্তু অর্থনৈতিক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা নির্ধারণে। বাজারের প্রতিযোগিতা, উৎপাদন খরচ এবং ভোক্তার গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করে সঠিক মূল্য নির্ধারণ কিন্তু করে থাকে। তো এটার একটা উদাহরণ দিই। কিরকম, ধরুন অ্যাপেল তাদের আইফোনের দাম বেশি রাখে কারণ তারা প্রিমিয়াম প্রাইসিং স্ট্র্যাটেজিকে অনুসরণ। প্রিমিয়াম মানে কি, ব্র্যান্ড ভ্যালু। যে জিনিসের ব্র্যান্ড ভালো এবং ব্র্যান্ডেড জিনিস, সেই জিনিসের দেখবেন দাম বেশি হয়। তো এটা কি করে, অ্যাপেল তাদের আইফোনের দামটা বেশি রাখে এই কারণে যে সেটা প্রিমিয়াম কোয়ালিটি, সেটা কোনো আতিপাতি কোয়ালিটি কিন্তু নয়, এটা কিন্তু খুবই হাই ফাই কোয়ালিটি এবং প্রিমিয়াম প্রাইসিং স্ট্র্যাটেজি, এটাকে বলে
এটাকে এই পলিসিটাকে তারা কিন্তু অনুসরণ করে, ফলো করে। অন্যদিকে Xiaomi তুলনামূলক কম দামে স্মার্টফোন ব্যবহার করে, কারণ তারা কম্পিটিটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি অনুসরণ। Xiaomiর মতো আরো আছে, স্যামসাং আছে, মোটরোলা আছে, এলজি আছে। তো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু একটা কম্পিটিশন আছে মার্কেটে। তো মানে Xiaomi কি করে, এদের সাথে এই সমস্ত কোম্পানিগুলোর সাথে একটা প্রাইস, প্রত্যেকটা কোম্পানির যে আরো যারা কোম্পানি আছে, অ্যাপেলকে আমি বাদ দিই, অ্যাপেল একটা মানে প্রিমিয়াম স্ট্র্যাটেজি অনুসরণ করে, প্রিমিয়াম কোয়ালিটির মাল, ওটা আপনি বাদ দিন। অ্যাপেল ছাড়া যে যে কোম্পানিগুলো ফোন বিক্রি করে, Xiaomi, স্যামসাং, এলজি, মোটরোলা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকের দামটা কিন্তু জানে, একে অপরের কিন্তু প্রতিটা কোম্পানি কিন্তু জানে যে এই ফোনটার দাম কত। তারা কিন্তু কম্পিটিটিভ, কেউ একজন দাম একটু বেশি রাখলো তো অন্য একজন দাম একটু কম রাখলো, এটাকে বলে কম্পিটিটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেদিক থেকে কিন্তু Xiaomi কম দামে স্মার্টফোন সরবরাহ করে। ঠিক আছে, বোঝা গেল। এরপর আসি 3 নম্বর, খরচ ও মুনাফা বিশ্লেষণ, এক্সপেন্সেস অর কস্ট বেনিফিট অ্যানালিসিস। তো একটি ব্যবসা যদি নতুন বিনিয়োগ করতে চায়, তাহলে অর্থনীতির সাহায্যে বিশ্লেষণ করা যায় যে সেই বিনিয়োগ লাভজনক হবে কি। আগে তো আপনি একটা কোম্পানি, একটা বিজনেস মানে করতে গেলে ফার্স্ট তো বিজনেসে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। তো সেই বিনিয়োগটা করলে আমার রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল যেটাকে বলা হয়, সেইটা আমার লাভজনক হবে কিনা, সেটা কিন্তু অর্থনীতি আমাদের বিশ্লেষণ করতে সাহায্য করে। এটার একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটি কোম্পানি নতুন মেশিন কিনতে চায়, যে কোনো মেশিন কিনতে চায়, যার উৎপাদন খরচটাকে কমাবে, তবে মেশিনের দাম বেশি। এখন এটাকে অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে কোম্পানি তাহলে কি রকম হিসেব করবে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে। একটা কোম্পানি নতুন মেশিন কিনতে চায় প্রথমত, দ্বিতীয়ত সেই মেশিনটা আবার উৎপাদন খরচকে কমাবে, এবং তৃতীয়ত আবার মেশিনটার দাম বেশি। তাহলে এমত অবস্থায় মেশিন মানে কোম্পানি কি করবে, কিভাবে অর্থনৈতিক বিশ্লেষণের হিসাবটা করবে, মেশিনের খরচ কত, এটি কতদিনে বিনিয়োগ ফেরত আনবে, আর 3 নম্বর, এটি ব্যবসার মুনাফা কতটা বাড়াবে। এই বিশ্লেষণ ব্যবসাকে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে কোম্পানিকে 3টে বিষয় অ্যানালিসিস করতে হবে। ইকোনমিক্যাল অ্যানালিসিস, এটা হচ্ছে মেশিনটার খরচ কত, এটি কতদিনে বিনিয়োগ ফেরত আনতে পারবে, মানে আমি যে দামে আমি মেশিনটা কিনবো সেই টাকাটা আমার কতদিনে উঠবে। আশা করি জিনিসটা ধরতে পেরেছেন। এটি ব্যবসার মুনাফার কতটা বাড়াতে পারবে, আমার উৎপাদন খরচটা কমিয়ে কতটা আমাকে অ্যাডজাস্ট করে আমাকে লাভটাকে বাড়াতে পারবে, খরচটা কমিয়ে কিভাবে আমাকে লাভটা বাড়াতে পারবে, এটা কিন্তু অ্যানালিসিস করতে হবে। এই 3টে পয়েন্ট কিন্তু অ্যানালিসিস করতে হবে, ইকোনমিক অ্যানালিসিস যে কোনো ব্যবসাতে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বাজার প্রতিযোগিতা বিশ্লেষণ, মার্কেট কম্পিটিশন অ্যানালিসিস। তো এটা কি না, একটি ব্যবসা প্রতিযোগীদের গতিবিধি বোঝার জন্য অর্থনীতির সাহায্য নিতে পারে গেম থিওরি এবং মনোপলি ভার্সেস কম্পিটিশনের ধারণা। যে একটা ব্যবসা প্রতিযোগীদের কিন্তু গতিবিধি বোঝানোর জন্য অর্থনীতির সাহায্য নিতে পারে। যে আমি একটা ব্যবসা করছি, আমার যারা কম্পিটিটর আছে তাদের গতিবিধি কি সেটা বোঝার জন্য কিন্তু আমাদের অর্থনীতি সাহায্য করে, যেটাকে আমরা বিভিন্ন ধরনের থিওরি বা বিভিন্ন ধরনের আমরা স্ট্র্যাটেজি ব্যবহার করি, যেটা হচ্ছে গেম থিওরি এবং মনোপলি ভার্সেস কম্পিটিশন থিওরি। এটার একটা ছোট উদাহরণ দিই। ধরুন নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও একে অপরের প্রধান প্রতিযোগী। নেটফ্লিক্স যদি নতুন কন্টেন্ট আনে, অ্যামাজন প্রাইম ভিডিও তাদের কৌশল পরিবর্তন করে নতুন অফার আনবে। এখানে অর্থনৈতিক প্রতিযোগিতামূলক বিশ্লেষণ খুবই কার্যকরমূলক। একে অপরের প্রতিযোগী আর কি, কম্পিটিটর। যেমন এ কি করছে তার দেখা দেখি অন্য একজন কি করলো। ঠিক আছে, এটা একদম বিশাল কিছু মানে শক্ত বা এরকম কিছু না, জাস্ট নর্মাল একটা ব্যাপার। শুধু জাস্ট কম্পিটিটর, মানে আপনি বিজনেস করছেন, আপনার কম্পিটিটর কে আছে, সে কি করছে, তার পরিপ্রেক্ষিতে আপনি কি ডিসিশন নিচ্ছেন। সে ধরুন একটা কোম্পানি পাশে একজন মোবাইল বিক্রি করছে, সে ধরুন দাম বাড়ালো, আপনি হয়তো দামটাকে একটু কমের দিকে রাখলেন যাতে আপনার কাস্টমার আসে। এইটাই এটা করছে। নেটফ্লিক্স যদি নতুন কন্টেন্ট আনে, তাহলে অ্যামাজন প্রাইম তাহলে নতুন অফার নিয়ে আসবে, তাই ঘুরিয়ে অন্যরকম ও করবে যাতে আরো বেশি কাস্টমার। মেন তো জিনিস হচ্ছে কি কাস্টমার অ্যাট্রাকশন। তো এটা গেল 4। 5 হচ্ছে অর্থনৈতিক প্রবণতা ও বাজার পূর্বাভাস, ইকোনমিক ট্রেন্ডস অ্যান্ড ফরকাস্টিং। জিনিসটা কিরকম, একটি ব্যবসা
যদি ভবিষ্যতে অনেক বড় হওয়ার কিছু পরিকল্পনা করে, তাহলে বর্তমান অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ জিনিসটা কিরকম না, একটা বিজনেস প্রত্যেকটা বিজনেস কিন্তু ছোট থেকেই বড় হয়, কেউ আর হুট করে বড় জায়গায় যেতে পারে না, হয় না, কখনোই না। এই যে জার্নিটা, যে আপনি একটা বিজনেস শুরু করলে সেই বিজনেসের যে জার্নি, আপস অ্যান্ড ডাউনস যেটা চলে প্রত্যেকটা বিজনেসে, তো এই জার্নিটা অ্যানালিসিস করতে হয় যে এর ভবিষ্যৎ। প্রতিটা কোম্পানিরই তো, প্রতিটা বিজনেসের যে একটা মানে পরিকল্পনা করে, যত বড় বড় ব্যবসাদার আছে তারা প্রত্যেকেরই একটা পরিকল্পনা থাকে যে আমার বিজনেসটাকে আমি বড় জায়গা নিয়ে যাবো। তো ওই যে চিন্তাধারাটা, ওই যে প্ল্যানিংটা, ওটা কিন্তু ওই বিজনেসের যে ফ্লো, বিজনেসের যে সেন্টিমেন্ট, আপস অ্যান্ড ডাউনস, যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা দেখে কিন্তু অ্যানালিসিস করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে জিনিসটা মানে কিভাবে সেই বিজনেসটা ভবিষ্যতে সেই পরিকল্পনা অ্যাচিভ করতে পারবে কি পারবে না। তো এটার একটা উদাহরণ দিই। ধরুন 2020 সালে করোনা মহামারীর সময়, কোভিড-19 যেটা, করোনা মহামারীর সময় অনেক ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা নিয়েছিল, ব্যবসাটাকে এগিয়ে নিয়েছিল, মানে ধরুন করোনার সময় অনেকে নর্মালি ওয়েতে বিজনেস করছিল, মানে যেটা একদম ডাইরেক্ট কাস্টমারের সাথে লিঙ্ক আপ, যেটা কাস্টমারকে ডাইরেক্ট সেল করছিল, তো সেটা তো বন্ধ হয়ে গেছিলো পুরোপুরি। তো সেটাকে যারা শিফট করেছে ডিজিটালি, যে আমি অনলাইনে মাল কেনা বেচা করবো বা অনলাইনে আমি বিক্রি করবো যে কোনো জিনিসকে, তো যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, তারা বিশাল মুনাফা করেছে, কারণ অর্থনীতি সংকটের সময় মানুষ অনলাইনে শপিংয়ের দিকে ঝুঁকেছিল। তাহলে এই যে ট্রেন্ড, মানুষ, কাস্টমার কোন দিকে যেতে চাইছে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু এটা কিন্তু অর্থনীতি বিশালভাবে সাহায্য করে বিজনেস এই ডিসিশন মেকিং এ, যে কাস্টমারের নিড কি, কাস্টমারের ট্রেন্ড কি চাইছে, মানে ইকোনমিক ট্রেন্ড অনুযায়ী আপনাকে কিন্তু অ্যানালিসিস করতে হবে যে আজকে এরকম হয়েছে বলে আমাকে এখানে আসতে হবে। কি যারা কিন্তু ওই অফলাইনটা ছেড়ে দিয়ে যারা অনলাইনে এসেছিল বা ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছিল, তারা কিন্তু বেনিফিট হয়েছে। যারা অফলাইনে ছিল তারা কিন্তু বেনিফিট হতে পারেনি, আলটিমেটলি তাদের লসই হয়েছে, যেহেতু পুরোপুরিটাই শাটডাউন ছিল। তো এইটাই হচ্ছে ইকোনমিক ট্রেন্ডসটা আপনাকে দেখে অ্যানালিসিস করতে হবে যে কাস্টমারকে বেনিফিট দিয়ে নিজে বেনিফিট হবো, নিজে আমি উপকৃত হব বা নিজে আমি লাভবান হব। তো এটা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সরকারি নীতি ও ট্যাক্সের বিশ্লেষণ, গভর্নমেন্ট পলিসি এবং ট্যাক্সেশন। এটাও কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট একটা ব্যবসার উপরে। এইটা কিন্তু একটা বিশালভাবে মানে প্রভাব ফেলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে। তো অর্থনীতি নীতি বিশ্লেষণ করলে বিজনেসগুলো বুঝতে পারে কোন সিদ্ধান্ত তাদের জন্য ভালো হবে। অর্থাৎ গভর্নমেন্ট পলিসি, যে কোনো ধরনের পলিসি চেঞ্জ করে। হ্যাঁ, আজ ধরুন রিনিউয়েবল এনার্জির উপর কিছু একটা পলিসি নিয়ে এলো, তারপর ধরুন টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর কিছু একটা পলিসি নিয়ে এলো, বা ধরুন অটো ইন্ডাস্ট্রি, ধরুন ফাইন্যান্সিয়াল বা আইটি যাই হোক। তো এইগুলো কিন্তু যাই পলিসি নিয়ে আসুক না কেন, যে কোনো ইন্ডাস্ট্রির উপরে বা যে কোনো সেক্টরের উপরে, সেটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু সেটা নিয়ে কিন্তু ডিসকাস করে, আলোচনা করে, অ্যানালিসিস করে, যে তাহলে আমি বিজনেসগুলোতে কিভাবে আমি এক্সিকিউট করতে পারবো ওই নীতিগুলো। যে সরকারের নীতির উপরে কিন্তু পুরোটা ডিপেন্ড করে প্রত্যেকটা বিজনেস কিন্তু। এবং ট্যাক্সেশন, সরকার কি ট্যাক্স চেঞ্জ করবে, রিসেন্ট যেটা চেঞ্জ হলো আর কি করতে চাইছে সরকার, কোন দিকে যেতে চাইছে, সেই অনুযায়ী কিন্তু যত বড় বড় ব্যবসাদার আছে তারা কিন্তু নিজের বিজনেসে এই ডিসিশনগুলো নিয়ে থাকে। এটার একটা উদাহরণ, যখন ভারত সরকার 2017 সালে জিএসটি চালু করল, ঠিক আছে, 2017 সালে চালু হয়েছিল জিএসটিটা, তখন অনেক ব্যবসা তাদের মূল্য নির্ধারণ ও সরবরাহ চেন পরিবর্তন করতে হয়েছিল, যাতে নতুন কর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য হয়। অবশ্যই প্রত্যেকের জিএসটি নাম্বার থাকতে হয়েছে, তাদের আলাদাভাবে সাপ্লাই চেন তৈরি করতে হয়েছে, হ্যাঁ, প্রাইসিং ডিটারমিনেশন তৈরি করতে হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অন্যরকম ভাবে। কিন্তু জিএসটি আসার পর কিন্তু পুরো সিস্টেমটা মানে অনেকভাবে চেঞ্জ হয়েছে। মানে এর জন্য কিন্তু যারা ছোট ব্যবসা, স্মল মিডিয়াম যারা এন্টারপ্রেনার ছিল বা ব্যবসাদার ছিল, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যি কথা বলতে। তো যারা বড় ব্যবসাদার ছিল তাদের কিন্তু এটা খাপ খাইয়ে নিয়েছে, ঠিক আছে, বাজারের সাথে কিন্তু এটা খাপ খাইয়ে নিয়েছে। তো এই গেল 6টা পয়েন্ট। তো আশা করি এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন। একজন সফল ব্যবসায়ীর জন্য অর্থনীতি কিন্তু বিশ্লেষণ করা, অর্থনীতিকে জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যে মানে বাজার বিশ্লেষণ হোক,
মূল্য নির্ধারণ হোক বা বিনিয়োগ পরিকল্পনা হোক বা প্রতিযোগিতা বিশ্লেষণ হচ্ছে, যাই হোক সব ক্ষেত্রেই কিন্তু অর্থনীতি ব্যবসাকে বিশেষভাবে সাহায্য করে। কেউ যদি ব্যবসা করতে চান তবে অর্থনৈতিক এই মৌলিক বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।